এখানে দেখো আমরা ক্যাপাসিটরকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি। স্বাভাবিক, যদি ক্যাপাসিটরকে ব্যাটারির সাথে কানেক্ট করো তাহলে ক্যাপাসিটরের দুটো প্লেটে চার্জ জমবে। এখন যখন চার্জিং কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি ক্যাপাসিটরকে ব্যাটারির সাথে ডিসকানেক্ট করে দিয়েছি, অর্থাৎ ব্যাটারির সাথে ক্যাপাসিটরের সংযোগকে আমি বিচ্ছিন্ন করেছি। এখন যদি তুমি সংযোগকে বিচ্ছিন্ন করে দাও তাহলে ক্যাপাসিটরের দুটো প্লেটে যে পরিমাণ চার্জ থাকবে তার মানটা তো কনস্ট্যান্ট থাকবে, তাই না? তাই জন্য এখানে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা আছে। এবারে আমি ক্যাপাসিটরের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসবো। কীরকম চেঞ্জ সেটা আমি এই ছকে লিখব। তো ক্যাপাসিটরে যদি আমি কিছু চেঞ্জেস নিয়ে আসি, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সে পরিবর্তন আসবে। ক্যাপাসিটেন্সে পরিবর্তন এলে স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ডে পরিবর্তন আসবে। ক্যাপাসিটরের দুটো প্লেটে যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে তাদের মধ্যে কি পরিবর্তন আসবে, ক্যাপাসিটরে যে এনার্জি স্টোর ছিল তাদের মধ্যে কি পরিবর্তন আসবে, সেগুলো আমরা এই পুরো চেঞ্জগুলো একটা ছকের আকারে আমরা সেটা বোঝার চেষ্টা করব। একটা ছকের আকারে থাকলে কি হবে, তোমাদের রিভিশন করতে সুবিধা হবে। ঠিক আছে, তো ফার্স্ট চেঞ্জ দেখো আমি কি করব। প্রথমে আমি কি করব, ক্যাপাসিটরের যে দুটো প্লেট থাকে, ক্যাপাসিটরে কি থাকে, দুটো প্লেট থাকে। ওই দুটো প্লেটের মধ্যে আমি আগে কি থাকতে, এয়ার ছিল। এখন এয়ারের জায়গায় কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়ামকে আমি ইনসার্ট করব। মানে ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝে আগে এয়ার ছিল, ওই এয়ারকে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দ্বারা রিপ্লেস করব, অর্থাৎ ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝখানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাবকে আমি ইনসার্ট করব। তাহলে চেঞ্জ এক্সিকিউটেডের জায়গায় লিখব প্লেটের মাঝখানে কোনো একটা মিডিয়ামকে ইনসার্ট করব। তাহলে লিখব এখানে ফিল্ড উইথ মিডিয়াম, ফিল্ড উইথ মিডিয়াম। এখন যদি ক্যাপাসিটরের প্লেটের মাঝখানে কোনো একটা মিডিয়াম ঢুকিয়ে দিই যার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কে, তাহলে কি ঘটনা ঘটবে? লেখা আছে চার্জ কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ কিউ এর কোনো মানের পরিবর্তন হবে না, অর্থাৎ চার্জের মানটা কিন্তু আমার কনস্ট্যান্টই থাকবে। এখন লক্ষ্য করে দেখো, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু আগে বায়ু মাধ্যম ছিল তাই জন্য কে ইজ ইকুয়াল টু 1 হচ্ছিল। এখন যেহেতু অন্য কোনো একটা ডাই ইলেকট্রিক মিডিয়াম দিয়ে আমি এয়ারটাকে রিপ্লেস করেছি, আর দেখতে পাচ্ছ ই এর সাথে কে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, স্বাভাবিক কে এর মান যদি বাড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ড, দুটো প্লেটের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড ছিল সেটা কি হবে, ডিক্রিজ করবে। বুঝতে পারছো? ডিক্রিজ করবে। কেন ডিক্রিজ করবে? কারণ যেহেতু ই এর সাথে কে এর আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, ই এর সঙ্গে কে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার লক্ষ্য করে দেখো, ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স সেটার সঙ্গে কে এর যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সি এর সঙ্গে যেহেতু কে এর সমানুপাতিক সম্পর্ক, স্বাভাবিক আগে বাতাস ছিল, আগে এয়ার মিডিয়াম ছিল, এখন অন্য কোনো মিডিয়াম আসার জন্য কে এর মান বেড়েছে, তাহলে স্বাভাবিক ক্যাপাসিটেন্স কি হবে, ক্যাপাসিটেন্স সিস্টেমের ইনক্রিজ করবে, সিস্টেমের ক্যাপাসিটেন্স ইনক্রিজ করবে। ঠিক আছে, আবার লক্ষ্য করে দেখো ভি ইজ ইকুয়াল টু কি, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি হয়, কারণ কিউ ইজ ইকুয়াল টু সিভি হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। এখন লক্ষ্য করে দেখো, যেহেতু সি ইনক্রিজ করেছে আর পোটেনশিয়ালের সঙ্গে ক্যাপাসিটেন্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু সি ইনক্রিজ করেছে তাই জন্য পোটেনশিয়াল কি হবে, ডিক্রিজ করবে, তাই জন্য এখানে ডিক্রিজ কথাটা লিখব। ঠিক আছে, আবার লক্ষ্য করে দেখো, আমি কিন্তু ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্সের মধ্যে বা কোনো একটা কন্ডাক্টরের মধ্যে বা কোনো একটা ক্যাপাসিটরের মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর হয় তার এক্সপ্রেশনটা বলেছিলাম ইউ ইজ ইকুয়াল টু, তিনটে ফর্ম বলেছিলাম, হাফ ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার হয়, ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c হয়, ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি হয়। কোন ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করব সেটাও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। যেহেতু এখানে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তাই জন্য এখানে আমি ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c এই ফর্মুলাটা লাগিয়েছি। যখন আমি ক্যাপাসিটরের এনার্জি সম্পর্কে পড়িয়েছিলাম সেখানে কিন্তু তিনটে ফর্মুলা লেখানো ছিল এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো লাগবে সেটা কিন্তু লেখা ছিল। তোমরা খাতা উল্টে দেখতে পারো, আর যারা যারা ভিডিও এখন দেখোনি চিন্তা নেই, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো বা প্লেলিস্ট থেকেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ যেহেতু চার্জ কিউ ইজ ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট রয়েছে, তার মানে ইউ এর সঙ্গে সি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর যেহেতু সি ইনক্রিজ করেছে তাই জন্য সিস্টেমের এনার্জি কি হবে, ডিক্রিজ করবে, সিস্টেমের এনার্জি এখানে ডিক্রিজ করবে, স্বাভাবিক। তার মানে যখন ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝখানে যখন আমি কোনো একটা মিডিয়াম দিয়ে ফিল করব তখন ডিফারেন্ট প্যারামিটারের চেঞ্জ কীরকম হয় সেটা আমি কিন্তু এখানে আলোচনা করেছি। নেক্সট দেখো, নেক্সট আমি কি করব,
নেক্সট আমি করব ডিস্টেন্স ইজ ডিক্রিজড, মানে যদি আমি ক্যাপাসিটরের প্লেটের মাঝখানে যদি ডিস্টেন্সটা আমি ডিক্রিজ করি, ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝখানে ডিস্টেন্স আমি যদি ডিক্রিজ করি, আমি যদি ডিস্টেন্স যদি ডিক্রিজ করাই, ডিস্টেন্স যদি আমি ডিক্রিজ করাই, অর্থাৎ ডি এর মানটা আমি এখানে কমাবো, ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটবে? তো দেখতে পাচ্ছ লেখাই আছে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কিউকে নিয়ে আমি কিছু খেলা করব না, কিউকে সবসময় কনস্ট্যান্টই রেখে দেবো, ঠিক আছে। এবারে লক্ষ্য করে দেখো, ধরো যেহেতু ডিস্টেন্সটা আচ্ছা ই ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন, দেখো লক্ষ্য করে দেখো ইলেকট্রিক ফিল্ড তো ডিস্টেন্সের উপরে ডিপেন্ডই করে না। প্যারালাল প্লেট ক্যাপাসিটারে যে প্লেট থাকে, আমরা গাউস লতে পড়েছিলাম যে কোনো একটা চার্জ প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা হোমোজেনিয়াস ইলেকট্রিক ফিল্ড তৈরি করে বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, আর সেখানে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা পড়েছিলাম সিগমা বাই এপসাইলন নট হয় বা সিগমা বাই এপসাইলন হয়। এখানে লক্ষ্য করে দেখো যে ইটা কিন্তু ডিস্টেন্সের উপরে ডিপেন্ডই করছে না, ডিস্টেন্সের মান যদি বেশি হয় তাহলেও ইলেকট্রিক ফিল্ডের মান যা হবে, ডিস্টেন্সের মান যদি কম হয় তাহলেও ইলেকট্রিক ফিল্ডের মান তাই হবে। এখানে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের উপরে ডিপেন্ডই করছে না, তার মানে এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কিন্তু আমার কনস্ট্যান্টই হবে, ঠিক আছে। এবারে লক্ষ্য করে দেখো এইখানে সি ইজ, এবারে এই যে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, এর সূত্র সি ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট এ বাই ডি। এখন দেখতে পাচ্ছি আমি যেহেতু ডিস্টেন্সকে নিয়ে কাজ করেছি, এরিয়া আর কে দিয়ে কোনো, এখন আমি এরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এখন আমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এখন যেহেতু শুধুমাত্র আমার ডিস্টেন্সকে দরকার, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি সি এর সঙ্গে ডি এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ডিস্টেন্স যদি ডিক্রিজ করে স্বাভাবিক ক্যাপাসিটেন্স কি হবে, ইনক্রিজ করবে, তাই জন্য আমি ইনক্রিজ কথাটা লিখতে পারি এখানে, ঠিক আছে। আবার লক্ষ্য করে দেখো সিস্টেমের পোটেনশিয়াল কি হবে, যেহেতু ক্যাপাসিটেন্স ইনক্রিজ করেছে তাহলে ভোল্টেজ তো আমার ডিক্রিজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু ভোল্টেজের সঙ্গে বা পোটেনশিয়ালের সঙ্গে ক্যাপাসিটেন্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার সিস্টেমের ক্যাপাসিটেন্সটা ইনক্রিজ করেছে তাহলে স্বাভাবিক পোটেনশিয়াল ডিক্রিজ করবে, তো এখানে ডিক্রিজ লিখছি। আবার তুমি দেখো ইউ ইজ ইকুয়াল টু কত আসছে, কিউ স্কোয়ার বাই 2c আসছে, অর্থাৎ ইউ এর সঙ্গে সি এর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর যদি সি যদি ইনক্রিজ করে তাহলে সিস্টেমের এনার্জি কিন্তু ডিক্রিজ করবে, তাহলে এখানেও আমাকে ডিক্রিজ কথাটা লিখতে হবে, ঠিক আছে। দেখো তোমাকে তো পরীক্ষাতেই ছকটা মুখস্থ করতে বলবে না ছকটা তুমি লিখে দেখাও, প্রত্যেকটা ছকে মানে যে কোনো একটা জায়গা থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসতে পারে, তোমাকে বলে দেবে যে কোনো একটা ক্যাপাসিটরকে চার্জ করে ব্যাটারির সাথে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, যদি ব্যাটারির কথা উল্লেখ করা যদি না থাকে তোমাকে ধরে নিতে হবে ক্যাপাসিটরকে চার্জ করে তার সঙ্গে ব্যাটারির সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে, তারপরে তোমাকে বলা হবে যে ক্যাপাসিটরের মধ্যবর্তী দূরত্ব যদি ডিস্টেন্সটা যদি ইনক্রিজ করানো হয় তাহলে তোমাকে বলে দিতে পারে যে এনার্জির কি পরিবর্তন হচ্ছে। এখন যখনই তোমাকে এনার্জি বলছে আর তুমি যখন জানো যে ব্যাটারিকে ডিসকানেক্ট করা হয়েছে, যখন ব্যাটারিকে ডিসকানেক্ট করা হবে তখন কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, আর যদি কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে তাহলে ইউ এর সঙ্গে সি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর তুমি জানো যে ডিস্টেন্সটা যদি ইনক্রিজ করানো হয় বা ডিস্টেন্সকে যদি ডিক্রিজ করানো হয়, ডিস্টেন্স যদি ডিক্রিজ করে ক্যাপাসিটেন্স সিস্টেমের ইনক্রিজ করবে, আর সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে তাহলে যেহেতু ইউ এর সঙ্গে সি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ইউটা কিন্তু ডিক্রিজ করবে, সি ইনক্রিজ করলে ইউ ডিক্রিজ করবে। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। আবার বলছি, ধরো তোমাকে বলে দিল যে ক্যাপাসিটরের দুটো প্লেটের মধ্যে ডাইইলেকট্রিক স্ল্যাবকে ইনসার্ট করা হলো, তাহলে তোমার ক্যাপাসিটেন্সে কি পরিবর্তন আসবে, তো তোমাকে আগে দেখতে হবে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে তুমি কোন সূত্র লাগাবে, মানে এনার্জির ক্ষেত্রে কোন সূত্র লাগাবে, তুমি ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে কোন সূত্র লাগাবে, ইচ অ্যান্ড এভরি প্যারামিটার কীভাবে চেঞ্জ হচ্ছে, এটা যদি তোমাকে কনসেপচুয়াল মানে এই চেঞ্জগুলোর যদি কনসেপচুয়াল ক্যারিটি থাকে তবেই তুমি এইগুলো করতে পারবে। ছক দিয়ে করালে কি হবে, একটা ছকে কিন্তু তোমার পুরোপুরি রিভিশনটা ভালো করে হয়ে যাবে, তাই জন্য আমি ছক দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। এবারে দেখো নেক্সট যে চেঞ্জটা নিয়ে আসবো সেটা কি হবে, নেক্সট যে চেঞ্জটা আনবো সেটা হচ্ছে এরিয়াটাকে ইনক্রিজ করাবো। এখানে কি করব, এরিয়াটাকে ইনক্রিজ করাবো, এরিয়াকে আমি ইনক্রিজ করাবো।
এরিয়াটাকে আমি ইনক্রিজ করাবো। স্বাভাবিক এরিয়া ইনক্রিজ করালে কিউ এর তো কোনো পরিবর্তন আসবে না, কিউটাকে কনস্ট্যান্টে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। এখন দেখো এরিয়া যদি ইনক্রিজ করানো হয়, ই এর সঙ্গে এ এর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু ই এর সঙ্গে এ এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এরিয়া যদি বাড়ে তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে ডিক্রিজ করবে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে ডিক্রিজ করবে। আবার লক্ষ্য করে দেখো সি এর সঙ্গে এরিয়ার কিন্তু সমানুপাতিক সম্পর্ক, যদি এরিয়া যদি বাড়ে তাহলে ক্যাপাসিটেন্স কি হবে, ক্যাপাসিটেন্স ইনক্রিজ করবে। আবার লক্ষ্য করে দেখো ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে তাহলে পোটেনশিয়াল সিস্টেমে ডিক্রিজ করবে, তো এখানে ডিক্রিজ কথাটা লিখলাম। আবার লক্ষ্য করে দেখো যদি ক্যাপাসিটেন্স সিস্টেমে ডিক্রিজ করে, ক্যাপাসিটেন্স যদি সিস্টেমের ইনক্রিজ করে, সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে তাহলে সিস্টেমের এনার্জি কি হবে, ডিক্রিজ করবে। ধরো সিস্টেমের এনার্জি ডিক্রিজ করবে, এই তো গল্প। আর তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এটা কতটা সহজ, ঠিক আছে। আবার বলছি কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি থাকে তাহলে এগুলো করা তোমাদের কাছে কোনো ব্যাপার নয়, ঠিক আছে, নোট ডাউন করো। এবারের যে কেসটা আমরা ডিসকাস করব সেখানে কিন্তু ক্যাপাসিটরকে ব্যাটারির সাথে কানেক্ট করা অবস্থায় থাকবে। আগের যে কেসটা ছিল সেখানে কিন্তু ক্যাপাসিটরকে প্রথমে ব্যাটারি দিয়ে চার্জ করা হয়েছিল, যখন চার্জ কমপ্লিট হয়েছিল তখন কিন্তু আমি ক্যাপাসিটরের সঙ্গে ব্যাটারির সংযোগকে বিচ্ছিন্ন করেছিলাম। এখানে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করার কোনো ব্যাপার নেই, ব্যাটারি কিন্তু স্টিল কানেক্টেড থাকবে। আর তুমি একটা কথা বলো, যদি সিস্টেমে যদি ব্যাটারি কানেক্ট থাকে, যদি ক্যাপাসিটরে যদি ব্যাটারি যদি কানেক্ট থাকে, তাহলে ক্যাপাসিটর তো এখন আইসোলেটেড সিস্টেম হচ্ছে না। ক্যাপাসিটরের সঙ্গে যদি ব্যাটারি কানেক্ট থাকে তাহলে ব্যাটারি কি সাহায্য করবে, ব্যাটারি কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখতে সাহায্য করবে, অর্থাৎ পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট রাখতে সাহায্য করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, স্বাভাবিক পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে। এবার তুমি যদি ওই ক্যাপাসিটরে যদি এই চেঞ্জেসগুলো যদি নিয়ে আসো তাহলে স্বাভাবিক কি হবে, সিস্টেমের ক্যাপাসিটেন্স বাড়তেও পারে কমতেও পারে। এখন সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি বাড়া কমা করে, আমি জানি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখন ভি ইজ ইকুয়াল টু কী হয়, কিউ বাই সি। এখন স্বাভাবিক যদি সি এর যদি এই চেঞ্জগুলো করার জন্য যদি সি এর বাড়া কমা হয় তাহলে স্বাভাবিক কিউ এর বাড়া কমা হবে। তো কীরকম কী কী প্যারামিটারগুলো বাড়া কমা হবে সেটা কিন্তু আমরা এই ছকের মাধ্যমে আলোচনা করব। তো দেখো এই যে ওপরে যে লেখাগুলো আছে এটা তো আগের কেসটার জন্য ছিল, সেখানে কিন্তু কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল। এখানে কিন্তু যেহেতু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে তাই জন্য সূত্রে কিন্তু সামান্য পরিবর্তন আসবে। এখানে কিউটাকে নর্মাল কিউ না লিখে এখানে কিউ ইজ ইকুয়াল টু আমরা সিভি লিখবো, আর যেহেতু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে কিউ এর সঙ্গে কি লিখবো, সি এর আমরা কিউ এর সঙ্গে আমরা সি এর কিন্তু সমানুপাতিক সম্পর্ক করব। তাহলে এখানে কিউ এর সঙ্গে সি এর আমরা সমানুপাতিক সম্পর্ক করব। আবার লক্ষ্য করে দেখো যেহেতু ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, আমার লেখারই দরকার নেই, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, চুপচাপ লিখবো ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে লিখবো ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে তুমি যা খুশি করে নাও না কেন, ভি যেহেতু কনস্ট্যান্ট তাহলে ভি এর মানের কিন্তু কোনো পরিবর্তন আসবে না, একদম ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট করে লিখে দেব, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই তো সহজ জিনিস, ঠিক আছে। এবারে লক্ষ্য করে দেখো যেহেতু সিস্টেমের পোটেনশিয়াল কনস্ট্যান্ট আর ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু সি আছে, আমরা এই সূত্র তখনই লাগাই যখন কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। যখন ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তখন ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু সি না লাগিয়ে আমরা ইউজ করি ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখানে কিউ স্কোয়ার বাই টু সি না লাগিয়ে আমি এখানে ইউজ করব ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। যেহেতু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট তাই জন্য আমি এখানে ইউ এর সঙ্গে সি এর কিন্তু সমানুপাতিক সম্পর্ক করব, ইউ এর সঙ্গে সি এর কিন্তু সমানুপাতিক সম্পর্ক করব। এখন দেখো ক্যাপাসিটরের প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে এক্সপ্রেশন অফ ক্যাপাসিটেন্স, মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশন রয়েছে সেখানে তো কোনো পরিবর্তন আসবে না, তাহলে ক্যাপাসিটেন্সকে আমি এভাবেই লিখব। এবারে দেখো আমি ইলেকট্রিক ফিল্ডকে আমি পোটেনশিয়ালের আকারে লিখব। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি হয়, ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি হয়, এটা আমরা জানি। তাহলে দেখো যেহেতু এখানে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আমি চেষ্টা করব প্রত্যেকটা টার্মকে ভি এর আকারে লেখার।
তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু ই এর সঙ্গে ডি এর কিন্তু এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ঠিক আছে, এবারে তুমি চেঞ্জেসগুলো অবজার্ভ করতে পারো। যখন তুমি কে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে যখন মিডিয়ামকে ফিল করছো, যখন ভেতরের মাধ্যমটাকে যখন তুমি কোনো ডাই ইলেকট্রিক মিডিয়াম দ্বারা ফিল করছো, যেহেতু সি এর সঙ্গে কে এর সমানুপাতিক সম্পর্ক, যেহেতু সি এর সঙ্গে কে এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে কে বাড়লে কি হবে, সিস্টেমের ক্যাপাসিটেন্স ইনক্রিজ করবে। আর সিস্টেমের ক্যাপাসিটেন্স যেহেতু ইনক্রিজ করছে, সিস্টেমের ক্যাপাসিটেন্স যেহেতু ইনক্রিজ করছে, তাহলে স্বাভাবিক চার্জের মানটাও ইনক্রিজ করবে। কেন? কারণ চার্জের সাথে ক্যাপাসিটেন্সের সমানুপাতিক সম্পর্ক, তাহলে স্বাভাবিক চার্জটাও কিন্তু এখানে ইনক্রিজ করবে। আবার লক্ষ্য করে দেখো, সিস্টেমের এনার্জির সাথে ক্যাপাসিটেন্সের যেহেতু সমানুপাতিক সম্পর্ক, যেহেতু ক্যাপাসিটেন্স ইনক্রিজ করছে তার জন্য এনার্জিও ইনক্রিজ করবে, স্বাভাবিক এনার্জিও কিন্তু এখানে ইনক্রিজ করবে। এবারে লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু ভি এর সাথে ই এর কিন্তু কোনো দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে যেহেতু এখানে ই এর কোনো সম্পর্ক নেই, তার মানে এইখানে ইটা কিন্তু কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। ঠিক আছে, ই কিন্তু কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। তোমাদের মাথায় এবারে প্রশ্ন আসতে পারে যে দেখো ই কেন কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হবে। প্রথম কথা, সিস্টেমের ক্যাপাসিটেন্স তুমি ইনক্রিজ করিয়েছো। কেন? কারণ তুমি মিডিয়াম দিয়ে ব্যাপারটাকে ফিল করিয়েছো। দুটো প্লেটের মাঝামাঝি জায়গাতে যে মিডিয়ামটা রয়েছে সেটা কিন্তু এখন ডাইইলেকট্রিক দিয়ে তুমি ব্যাপারটা ওই মাধ্যমটাকে ফিল করিয়েছো। স্বাভাবিক সিস্টেমের ক্যাপাসিটেন্স ইনক্রিজ করে যাচ্ছে। সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে যায় তাহলে স্বাভাবিক ক্যাপাসিটেন্সের সঙ্গে ভোল্টেজের ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা পড়েছিলাম। কিন্তু যেহেতু তুমি ব্যাপারটাকে ব্যাটারি দিয়ে কানেক্ট করে রেখেছো, ব্যাটারি কি হচ্ছে, ব্যাটারি সিস্টেমের ভোল্টেজটাকে তো কনস্ট্যান্ট রাখছে, কমতে দিচ্ছে না। যদি ভোল্টেজটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে স্বাভাবিক মিডিয়ামে আরও চার্জ সাপ্লাই করতে হবে। আবার বলছি দেখো, তুমি যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটরের পাত দুটোর মাঝখানে যখন তুমি ডাইইলেকট্রিক স্ল্যাব যখন ঢুকিয়েছো বা ডাইইলেকট্রিক মিডিয়াম যখন ঢুকিয়েছো, স্বাভাবিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান বাড়ার জন্য সিস্টেমের ক্যাপাসিটেন্স ইনক্রিজ করেছে। ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। এখন সি এর সঙ্গে ভি এর যেহেতু অপোজিট সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে তাহলে পোটেনশিয়াল ডিক্রিজ করবে। কিন্তু যেহেতু এইখানে ক্যাপাসিটরের সাথে ব্যাটারির কানেক্ট রিমেন রয়েছে, স্টিল ক্যাপাসিটরের সঙ্গে ব্যাটারির কানেকশন রয়েছে, তাহলে ব্যাটারির অ্যাক্রসে ভোল্টেজকে কি ব্যাটারি ডাউন হতে দেবে? ব্যাটারি কি করবে? ব্যাটারি চাইবে যে কোনোদিনই ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়ালটা ড্রপ না হোক, পোটেনশিয়াল ড্রপ হতে দেবে না। তাহলে পোটেনশিয়ালকে কনস্ট্যান্ট রাখার জন্য ব্যাটারি কি করবে? ব্যাটারি ক্যাপাসিটরের মধ্যে আরও চার্জ সাপ্লাই করবে। এটা দেখো আমি কনসেপচুয়ালি বলছি, এটা কিন্তু আমি থিওরিটিক্যালি এটা আমি কিন্তু ম্যাথামেটিক্যালি বলছি না, আমি কিন্তু কনসেপচুয়ালি বলছি। যেহেতু সিস্টেমের ভোল্টেজটা ডিক্রিজ করার টেন্ডেন্সি থাকছে, আর ব্যাটারি যেহেতু ভোল্টেজকে ডিক্রিজ করতে দেবে না, তাই জন্য ব্যাটারি চাইবে সিস্টেমে আরও বেশি চার্জ সাপ্লাই হোক। আর চার্জ সাপ্লাই হলে স্বাভাবিক সিস্টেমে চার্জ ইনক্রিজ করবে, তাই জন্য দেখো এখানে চার্জ ইনক্রিজ আছে। তো এটা তুমি কনসেপচুয়ালি বুঝলে, আর এখানে তুমি এটা ম্যাথামেটিক্যালি দেখতে পাচ্ছ, সিস্টেমের চার্জ কিন্তু ইনক্রিজ করবে। আর স্বাভাবিক ই ইজ ইকুয়াল টু এপসাইলন বাই সিগমা বাই এপসাইলন জিরো। আগে দেখলাম ই ইজ ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন জিরো হয়। এখন কিউ এর মান যদি বাড়ে তাহলে সিগমার মান বাড়বে। সিগমার মান বলে স্বাভাবিক ইটা তো ইনক্রিজ, যে পরিমাণ ভোল্টেজ ডিক্রিজ করার কথা ছিল, ভোল্টেজ তো ডিক্রিজ হচ্ছে না, ব্যাটারি ভোল্টেজ ডিক্রিজ করতে দিচ্ছে না, স্বাভাবিক তাহলে ইলেকট্রিক ফিল্ডও ডিক্রিজ হচ্ছে না। সিম্পল ব্যাপার। তো এইগুলো কনসেপচুয়ালি বোঝাটাও ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ করার জন্য এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো না থাকলেও চলবে, ভালো থাকলে তো খুব ভালো হয়। ঠিক আছে, ভালো থাকলে তুমি ফিজিক্সে স্ট্রং, কিন্তু নর্মাল তুমি নিউমেরিক্যাল দিয়েও এই ফর্মুলা দিয়েও কিন্তু ব্যাপারগুলোকে ইজিলি বুঝতে পারো। তবে হ্যাঁ, কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি থাকে তাহলে তুমি কিন্তু খুব ভালো স্ট্রং হবে। ঠিক আছে, গ্রিপ স্ট্রং হবে, তোমাকে কম পড়লেই হয়ে যাবে। কেন? কারণ তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি ভালো রয়েছে। যাই হোক, তো বুঝতে পারলে কেন ব্যাপারগুলো কি হচ্ছে, কেন এগুলো হচ্ছে, এটা ম্যাথামেটিক্যালিও বোঝালাম আর তোমাকে কনসেপচুয়ালিও বোঝালাম। এবারে দেখো, যদি ডিস্টেন্সকে যদি ডিক্রিজ করানো হয়, ডিস্টেন্স ডিক্রিজ করলে স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করবে, বুঝতে পারছো? তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করবে। ডিস্টেন্স যদি ডিক্রিজ করে তাহলে ক্যাপাসিটেন্সও সিস্টেমের ইনক্রিজ করবে। সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে স্বাভাবিক সিস্টেমের চার্জ ইনক্রিজ করবে। সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে তাহলে সিস্টেমের এনার্জি ইনক্রিজ করবে। সবই তো হয়ে গেল।
কত সহজ বুঝতে পারছো? দেখো আমি তোমার সূত্রের সাহায্যে ব্যাপারটা আলোচনা করলাম, এই কেসটা আমি থিওরিটিক্যালিও এক্সপ্লেন করলাম। তোমরা এগুলো থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করবে, নিজেদের মনে মনে বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারো তাহলে খুব ভালো, যদি না বুঝতে পারো তোমরা তোমাদের গাইডারের কাছে, তোমাদের যে অফলাইন টিউশন রয়েছে সেখানে কিন্তু তোমরা স্যারদেরকে জিজ্ঞাসা করবে যে স্যার বলুন কেন এরকমটা হচ্ছে। যদি কেনর উত্তর যদি জানা থাকে তাহলে ব্যাপারগুলো বুঝতে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কী কেস আছে দেখো। এরিয়াকে এখন ইনক্রিজ করানো হচ্ছে। এরিয়া যদি ইনক্রিজ করে তাহলে স্বাভাবিক ক্যাপাসিটেন্সের সঙ্গে এর সমানুপাতিক সম্পর্ক, সি এর সঙ্গে এ এর সমানুপাতিক সম্পর্ক। এখানে সি এর সঙ্গে ডি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, আমি লিখতে ভুলে গেছিলাম। ডি ডিক্রিজ করলে সি ইনক্রিজ করবে। এখানে এখন এ কে ইনক্রিজ করাতে হবে। এ কে যদি ইনক্রিজ করানো হয় তাহলে সিস্টেমের ক্যাপাসিটেন্স কিন্তু ইনক্রিজ করবে। সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে এটাও ইনক্রিজ করবে। সিস্টেমের ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে চার্জটাও ইনক্রিজ করবে। আর যেহেতু ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এরিয়ার কোনো সম্পর্ক নেই তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এবারে তোমরাই বলো ব্যাপারটা ইজি না হার্ড? অ্যান্সারটা অবশ্যই ইজি, কিন্তু আবার বলছি এখানে কিন্তু ছকটা করালাম বলে তোমাদেরকে বুঝতে সহজ মনে হলো, কিন্তু তোমাকে যদি ডাইরেক্ট লাইন তুলে প্রশ্ন করে দেয় যে কোনো একটা ক্যাপাসিটারকে যদি চার্জ করে যদি ব্যাটারির সঙ্গে স্টিল যদি কানেক্ট রাখা হয়, স্টিল যদি ব্যাটারির সাথে যদি সংযোগকে রাখা হয়, তাহলে এবারে যদি তোমার ক্যাপাসিটেন্সের এবারে যদি তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটারের এরিয়া যদি ইনক্রিজ করানো হয় তাহলে সিস্টেমের এনার্জির কী পরিবর্তন ঘটবে, বাড়বে কমবে, তখন কিন্তু তোমাকে কিন্তু করতে পারতে হবে। ওই যে বললাম যদি ব্যাটারি স্টিল কানেক্টেড থাকে তাহলে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর যদি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় তাহলে ইউ এর সঙ্গে সি এর সমানুপাতিক সম্পর্ক। আর যদি সিস্টেমের এরিয়া যদি ইনক্রিজ করে, যেহেতু ক্যাপাসিটেন্সের সঙ্গে এরিয়ার সমানুপাতিক সম্পর্ক, এরিয়া বাড়লে ক্যাপাসিটেন্সও বাড়বে, তাহলে ক্যাপাসিটেন্স যদি ইনক্রিজ করে তাহলে স্বাভাবিক পোটেনশিয়াল বলছি এনার্জিও ইনক্রিজ করবে। এই রকম করে যদি ব্যাপারটা ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু একদম নিমেষের মধ্যে অঙ্কগুলো করতে পারবে। আর এত সহজে যদি অঙ্কগুলো করতে হয়, এত দ্রুত যদি অঙ্কগুলো করতে হয়, তোমাদের কিন্তু ভালো পরিমাণে কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকতে হবে। ঠিক আছে, যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করলাম বোঝানোর। যদি এই সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতেই পারো, কোনো অসুবিধা নেই। আপাতত নোট ডাউন করো।